বিভিন্ন বিধানসভা থেকে গাড়ি ভরে লোক নিয়ে এসেও রাস্তাকে ভরাতে পারল না। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে ভাঙড়ের শুধু মানুষরাই। শওকত মোল্লা সাহেব যেভাবে ভাষা চয়ন করছে, সেই বিরুদ্ধে যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলছে, বিজেপির প্রতি এদেরকে সুর নরম আর আমাদের প্রতি এদের সুর গরম। আর সুর গরম হোক, কিন্তু যে শব্দের চালাচালি করছে বাংলার মানুষের উত্তর দেবে। শুধু ভাঙড় হারাবে না, এবারে রাজ্যের বিভিন্ন সিট হারাবে, আর তার জন্য অন্যতম দায়ী থাকবে শওকত মোল্লা। আমার কাকার বিষয় যেটা বলছেন, উনি মমতা ব্যানার্জির খুব ক্লোজ, সে বিষয়টা নিশ্চিতভাবে কাকা বুঝে নেবেন। চুনপুটিদেরকে পাত্তা দেয় না, আমি দেখছি ইদানিংকালে ওর বিরুদ্ধে যথেষ্ট মুখ খুলছে। এখন বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। আমরা ওই তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা সাহেব যে লেভেলের নেতা, 800-900 নেতা আছে ওই তার দলে, এই ধরনের তোর কথায় আমরা পাত্তা দিই না। আমাদের লড়াই মমতা ব্যানার্জির রাজনৈতিক যে মতদর্শ পশ্চিমবাংলায় নিয়ে এসছে বা ক্ষমতায় থাকার পরে যে অন্যায়গুলো করছে তার বিরুদ্ধে লড়াই। সুতরাং কে কী ডায়লগবাজি করলো, স্ট্যান্ডবাজি করলো, ওতে আমরা পাত্তা দিই না। কারণ তার প্রমাণ হচ্ছে, আমাদের শহীদ মিনারে পার্টির প্রতিষ্ঠা দিবসকে চ্যালেঞ্জ করে একটা প্রোগ্রাম করতে গিয়েছিল। বিভিন্ন বিধানসভায়, এক নয় একাধিক বিধানসভা, ক্যানিং পূর্ব, পশ্চিম, বাসন্তী, গোসাবা, রাজারহাট নিউ টাউন, হাড়োয়া, মিনাখা, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে ভর্তি করার চেষ্টা করেছিল, তাও করে উঠতে পারেনি। সুতরাং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। মিডিয়ায় টিকে থাকার জন্য নওশাদ সিদ্দিকী, আইএসএফ, আব্বাস সিদ্দিকী সম্পর্কে সমালোচনা করো, মিডিয়ায় টিকে থাকবে, এর বাইরে কিচ্ছু না। আজকে হুমায়ুন কবির উনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে সিপিএম এবং আইএসএফ এর সঙ্গে উনি জোটে যাচ্ছেন না। তার কারণ সিপিএম এবং আইএসএফ আসন সমঝোতা নিয়ে যে পরিমাণে সিট দাবি করছে সেটা নিয়ে তিনি রাজি নন। তাই আগামী দিনে নিম সহ একাধিক দলকে নিয়ে আগামী 25 তারিখে জোটের জন্য তার নিজস্ব এজেন্ডা বা নিজস্ব প্রার্থী ঘোষণা করতে পারে, রেডার দিয়েছেন এবং পরিষ্কার করে দিয়েছেন আইএসএফ বা সিপিএম এর সঙ্গে তিনি জোটে যাচ্ছেন না বা যাবেন না। আমাকে কি প্রশ্ন করছেন উনি? উনার মন্তব্য, আমার প্রশ্ন কি? আমার জন্য প্রশ্নটা কিভাবে দেখছেন উনি যেটা বলেছেন? দেখুন, উনি আগে একবার স্টেজে উঠে বলেছিলেন, যে স্টেজ থেকে বলেছিলেন সিপিএমকে কটা সিট দেবো, আইএসএফকে কটা সিট দেবো, কংগ্রেসকে কটা সিট ছাড়বো। আমি সেই সময় প্রতিক্রিয়া দিয়েছিলাম। আজকের দিনেও বলছি, আমরা সিপিএমের সাথে একটা আলোচনায় আছি, আমরা একটা সিট, নির্দিষ্ট একটা সিটের জন্য আলোচনা চলছে, কোন কোন সিটে দাঁড়াবে এই নিয়ে চলছে, এক পর্যায়ে আছে। বাকি কে কোথায় থাকবে, কার সাথে যাবে না যাবে, সেটাকেও আমি তো জোর করে আটকে রাখতে পারি না। তবে একটা কথা আমাদের এ রাখা দরকার, যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট না ভাগ হয়ে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এর আগে উনি জোটের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং উনি জানিয়েছিলেন সিপিএম এর পাশাপাশি আইএসএফ এর সাথেও যাতে জোট হয় তার জন্য আলোচনা করতে প্রস্তুত, এবং তিনি আপনার সঙ্গে আলোচনা করেছিলেন, এরমও বক্তব্য শুনতে শোনা গেছিল। উনি ফুরফুরাতে এসেছিলেন, তারপর অনেকটাই উনি পজিটিভ সিগন্যাল দিয়েছিলেন জোট নিয়ে, কিন্তু তারপরে হঠাৎ উনিই বলছেন যে কারোর সঙ্গে জোট হবে না, আসন সমঝোতা নিয়ে যা শর্ত দিচ্ছে মেনে নেওয়া যাবে না। মানে কতটা রাজনীতি আমরা আমাদের পক্ষ থেকে হুমায়ুন কবির সাহেবকে কোনো সিটে নিয়ে কথা হয়নি, বলিনি যে এই এতগুলো সিট লাগবে কি এত লাগবে না। আমরা বামেদের সাথে আলোচনা হয়েছে। উনি তো সরাসরি আপনাদের নাম করেও বলছেন, আইএসএফ এবং সিপিএম। যদি উনি ওনার বলছেন বলতে পারেন, কিন্তু আমরা বলছি যে আমরা কংগ্রেসকে বা হুমায়ুন কবির সাহেবকে বা অন্য কাউকে, বাম ছাড়া, যে আমরা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, পশ্চিমবাংলায় এত কটা সিটে লড়াই করবো, এই ধরনের প্রস্তাব বা এই ধরনের আলোচনা সিট ভিত্তিক কারোর সাথে কোনোদিন আমরা করিনি। তার মানে সিট নিয়ে শুধুমাত্র সিপিএম এর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, শুধু সিপিএম এর আমাদের নয়, আমাদের সহযোগী বেশ কয়েকটা শক্তি আছে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে, তাদের নিয়েও বামেদের সাথে আমরা আলোচনা করেছি। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন 7 জনকে এসআইআর কাজে যুক্ত, এরকম তাদের কাজের ধরন ঠিক হয়নি, মানে যথাযথ হয়নি, সেটা নিয়ে সাসপেন্ড করেছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছেন নির্বাচন কমিশনের। বিষয়টা কীভাবে? দেখুন, আমি একটা কথা বলছি, এই ধরনের যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ করে অনেকে সাসপেন্ড হবে। সন্দেশখালিতে আপনারা দেখেছেন নট ইন্ডিয়ান সিটিজেন লেখা ছিল। পরবর্তীতে আমরা সি অফিসে গিয়েছিলাম, কথা বলেছিলাম, তার পরবর্তীতে জানতে পারলাম এইগুলো ফলস লিস্ট পাবলিশ করেছে। বিএলওকে যখন প্রশ্ন করেছিল ওখানকার সাধারণ নাগরিক, তখন বলছে ইআরও এগুলো বলেছে। ইআরও এড়িয়ে যাচ্ছে এখন। কোনো না কোনো জায়গায় একটা
এই ধরনের হচপচের কাজ চলছে। আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক, কিন্তু স্বচ্ছতার নামে হয়রানির আমরা বিরুদ্ধে। যেভাবে তড়িঘড়ি নির্বাচন কমিশন 7 জনকে সাসপেন্ড করার নির্দেশ দিল, তাহলে নির্বাচন কমিশনকে অতটাই স্ট্রিক্ট থাকতে হবে একটা বৈধ ভোটারের নাম বাদ পড়ে, এটাও নির্বাচন কমিশনের মাথায় থাকতে হবে। আমরা দেওয়ান থেকে বলে আসছি প্রয়োজনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, কিন্তু স্বচ্ছতার নামে কোনো রকমভাবে ছেড়খাড়, মানুষকে হয়রানি, অবৈধ পন্থা অবলম্বন করে নাম বাদ দেওয়া, বাদ তো দিতে পারবে না, মানে কি তাকে হ্যারাসমেন্ট করা, এটাও কিন্তু আমরা মেনে নেব না। ওই জন্য বলছি তো, একদিকে বলছে প্রায় এত কোটি চাকরি দিয়েছি আমরা, তারপরে বেকার ভাতার ঘোষণা করছে। আর বেকার ভাতার লাইনটা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন, যেখানে পিএইচডি করছেন বা বিভিন্ন সেক্টরে পড়াশোনা করছেন তারাও দাঁড়াচ্ছেন, মানে বেকারত্বের কোন জায়গায় চলে যাচ্ছে। আমরা বলছি, আমি এটাকে খিল্লি করছি না, আমাদের বক্তব্য স্পষ্ট। বাংলার মানুষ যদি চাই ওই তার সন্তানটা 1,500 নয় 25,000 টাকা ন্যূনতম, 25 থেকে 26,000 টাকা মাইনের কাজ করুক, তাহলে আমাদেরকে সুযোগ দিক রাজ্য সরকার পরিচালনার। 1,500 টাকায় সন্তুষ্ট করার চেষ্টা করছে, আমরা কাজ দেব, 1 ফ্যামিলি 1 জবের ব্যবস্থা করব, পরিবার পিছু একজনের চাকরির ব্যবস্থা আমরা করব যদি বাংলার মানুষ আমাদের সুযোগ দেয়। এই লাইন দিয়ে তখন ভাতা দিতে হবে না, লাইন দিয়ে তখন চাকরির ফর্ম ফিল আপের ব্যবস্থা করতে হবে। মমতা ব্যানার্জি যদি এটা চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপের ব্যবস্থা করতো না, এই লাইন ধরে বুথ ভিত্তিক ব্লক ভিত্তিক যে করছে, তাহলে আমি নিজে অন্তত চরম বিরোধী হওয়ার পরেও মমতা ব্যানার্জি মহাশয়াকে সাবাসী দিতাম। দেখা যাবে, অনেক চেষ্টা করলো রাজারহাট নিউ টাউন, হাড়োয়া, ক্যানিং, দেগঙ্গার একটা অংশ থেকে, শাসন থেকে, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবা, বাসন্তী, বারাইপুর, সোনারপুর, বিভিন্ন বিধানসভা থেকে গাড়ি ভরে লোক নিয়ে এসেও রাস্তাকে ভরাতে পারল না। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে ভাঙড়ের শুধু মানুষরাই। শওকত মোল্লা সাহেব যেভাবে ভাষা চয়ন করছে, সেই বিরুদ্ধে যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলছে, বিজেপির প্রতি এদেরকে সুর নরম আর আমাদের প্রতি এদের সুর গরম। আর সুর গরম হোক, কিন্তু যে শব্দের চালাচালি করছে বাংলার মানুষের উত্তর দেবে। শুধু ভাঙড় হারাবে না, এবারে রাজ্যের বিভিন্ন সিট হারাবে, আর তার জন্য অন্যতম দায়ী থাকবে শওকত মোল্লা। এই বিষয়টা চরম আমি বিরোধিতা করছি। অর্জুন সিং সাহস পাচ্ছে কোথায়? অর্জুন সিংকে ইমিডিয়েট ধরে জেলের মধ্যে রাখা দরকার। ইতিপূর্বে এই ধরনের সাম্প্রদায়িক কথা একাধিকবার বলেছেন, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ ব্যবস্থা গ্রহণ করেনি কেন? যেখানে হাইকোর্টে মামলা হয়েছিল এই মুর্শিদাবাদের ওই মসজিদটাকে কেন্দ্র করে, হাইকোর্ট সরাসরি বলেছে এখানে আমরা ল অ্যান্ড অর্ডারের বিষয়ে কথা বলেছে, মসজিদ নিয়ে চর্চাতে যায়নি। বাস্তব কথা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আর্টিকেল 25-26 দেখবেন, কে মন্দির, মসজিদ, গির্জা, ধর্মস্থান তৈরি করবে তার বিরোধিতা কারো করার অধিকার নাই। ব্যক্তিগত হুমায়ুন কবির সাহেবের আমার অনেক মত পার্থক্য আছে হুমায়ুন কবির সাহেবের সাথে, কিন্তু অর্জুন সিং মহাশয় যে কথা বলেছেন, চরম সাম্প্রদায়িক কথা বলেছেন, এই কথা থেকে দাঙ্গা হতে পারে, অশান্তি হতে পারে, হিংসা ছড়াতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। ইমিডিয়েট অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখা দরকার, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। বাংলার মানুষকে বলবো, যদি সম্প্রীতি ঐক্যের সাথে বাংলায় বসবাস করতে চান, এই তৃণমূল আর বিজেপিকে পরাস্ত করুন। অগ্নিমিত্রা পাল মহাশয় জেনেও তিনি না জানার ভান করছেন। মাদ্রাসায় 50% অধিক টিচার নন মুসলিম, 18 to 20% স্টুডেন্টস নন মুসলিম। এইভাবে মাদ্রাসাকে দেখে দেওয়া মানে একটা সংবিধানের একটা পাঠকে, একটা ধারাকে দেখে দেওয়া হচ্ছে। ইনাদের আর কোনো সিলেবাস নাই, সব সিলেবাস ফেলে আর পাস করতে পারে ফেল। ওই মুসলমান মাদ্রাসা, জিহাদি, এই ধরনের এই কথা ছেড়ে দেশ সিলেবাস আর কিছু নেই। ভোট কি করবে? ভোট চাইতে গেলে ভোট দেবে মানুষ, দেখতে পাচ্ছেন এখন যাচ্ছে। কিন্তু উগ্রতা ছড়াও, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলো, আর কে বলে মুসলমান মুসলমান ভাই ভাই, মানে এই নাটক করে ভোটটা পার করিয়ে এলাম।
আমি তো ওটা বারবার বলি, রমজান মাসে ঘোমটা দিয়ে মাথায় টুপি পরে রোজা না রেখে ইফতার করলে মুসলিম সমাজে উপকৃত হবে না। মুসলিম সমাজে সত্যি যদি ভালো চান, এই রমজান মাসে যেভাবে ফলের দাম বেড়ে যায় অন্য অন্য মাসের তুলনায়, কমান নামটা, এই ব্যবস্থাটা গ্রহণ করে। আমি গত বছরও মমতা ব্যানার্জিকে চিঠি করেছিলাম, এবছরও চিঠি করব, কেন এখনই করবো নাই, প্রথম দিনে দেখবো কি দাম হচ্ছে না হচ্ছে তারপরে।